সন্ধ্যা ৬টায় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ ইসির। এবারের নির্বাচন সামনে এগিয়ে যাওয়ার কঠিন লড়াই বলছে বিএনপি নেতারা, গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর গত ১৬ মাসে আগের জঞ্জাল সরানো হয়েছে বললেন প্রধান বিচারপতি। তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ২.৫ ঘণ্টা সড়ক অবরোধ, ফার্মগেট ও আশপাশের এলাকায় যানজটে ভোগান্তি। এবং ৪৫ ফুট গভীরেও সন্ধান মেলেনি নলকূপের পরিত্যক্ত গর্তে পড়া শিশু সাজিদের। ২৩ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযান। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইরাত্রী। সন্ধ্যা ৬টায় ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। ইতিমধ্যে সিএসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। এক বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। তফসিল নিয়ে ইসি সচিবালয়ে চলছে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশনে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, তফসিল ঘোষণার আগে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে ইসিতে, বিস্তারিত জানাবেন। রাত্রি যেমনটি বলছিলেন, প্রায় ৪ ঘন্টা পরে মূলত নির্বাচন কমিশনের যে প্রধান রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার ভাষণের মধ্য দিয়ে মূলত আমরা ভোটের সময়সূচি জানতে পারবো। এবং সবশেষ যে আয়োজনটি চলছে সেটি হচ্ছে বিকেল ৩টা নাগাদ ইসি সচিবের একটি ব্রিফিং রয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে সীমানা সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেখানটায় আদালতের একটি রায় এসেছে নির্বাচন কমিশনের কাছে। সেটি হয়তোবা নির্বাচন কমিশন আগের অবস্থায় রেখে, বহাল রেখে মূলত সেটি করতে পারে। সেই ক্ষেত্রে যে গাজীপুরে একটি আসন বাড়ার একটি ব্যাপার ছিল সেটি হয়তো বা নাও হতে পারে, যেটি যদিও আমরা ইসি সচিবের ব্রিফিংয়ের মধ্য দিয়ে সেটি স্পষ্টভাবে জানতে পারবো। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে শেষ সময়ের যে আনুষ্ঠানিকতা, যেহেতু ইসি তথা প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়ে গেছে বিটিভি এবং বাংলাদেশ বেতারে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সংশয় নেই বললেই চলে যে ভোট কয় তারিখে হতে যাচ্ছে সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আমাদের যে একটি জিজ্ঞাসা কিংবা জানতে চাওয়া, সেটাও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম। বিশেষ করে দুটি তারিখ নিয়ে বেশ কিছু জায়গায় কথাবার্তা হচ্ছে। সেটি হচ্ছে যদি 60 দিন বিবেচনা হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির 8 তারিখেই হচ্ছে ভোট। এবং অন্যদিকে যদি নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে একটি প্রস্তাবনা রয়েছে 63 দিন, অর্থাৎ ভোটের প্রচার প্রচারণার সময়টি বাড়িয়ে, সেক্ষেত্রে কিন্তু 12 ফেব্রুয়ারি ভোট হওয়ার একটি ব্যাপার রয়েছে। কেননা আপনি জেনে থাকবেন যে ভোটের তারিখ নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ছুটির দিন বিবেচনা কিংবা বড় কোনো উৎসব এবং সেই সাথে অন্যান্য যে প্রেক্ষাপটগুলো মিলিয়ে তারা কাজগুলো করছেন, সেই হিসেবে কিন্তু রবি, বৃহস্পতিবার তথা 8 কিংবা 12 ফেব্রুয়ারি ভোটে হতে যাচ্ছে, আমরা এটা ধরে নিতে পারি অনেকটা ভাবে। তবে সেটি সিএসির বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরও স্পষ্টভাবে আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। এবং ব্যাপার যেটি হয়েছে যে নির্বাচন কমিশনের যে সার্বিক কার্যক্রম সবই শেষ হয়েছে, এখনকার চলছে জাস্ট শুধুমাত্র শেষ সময়ের আনুষ্ঠানিকতা। আমরা আপনাকে পরবর্তীতে সব মিলে জানাতে পারবো। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সব শেষ। মিয়া আমিরুল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন তফসিল ঘোষণার আগ মুহূর্তের প্রস্তুতির খবর। এবারের নির্বাচন সামনে এগিয়ে যাওয়ার কঠিন লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ৭১-এর বিরুদ্ধে কথা বলছে তারাই ফের ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে কঠিন লড়াইয়ে নামতে হবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
বিজয়ের মাস উপলক্ষে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দলের বিভাগীয় সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পঞ্চম দিনের আয়োজনের শুরুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর বিরুদ্ধে যারা কথা বলার দুঃসাহস দেখাচ্ছে তারাই ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে 1971 সালের, আজকে আমি পত্রিকা দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা, আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে হবে। তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানান তিনি। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংগ্রাম এখনও শেষ হয়নি, নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের সমস্ত ধর্ম, বর্ণ, গোষ্ঠী সকলের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে। এবারের নির্বাচন বিএনপির জন্য কঠিনতম লড়াই বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতন্ত্র। মুজাহিদ শুভ, এখন ঢাকা। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর 2026 সালের 5 মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। এ নিয়ে কোনো পক্ষকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না প্রধান বিচারপতি। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চায় বিএনপি। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় ঘোষণা করে আপিল বিভাগ। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। এর মাস দেড়েক পরেই 30 জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পঞ্চদশ সংশোধনীর পর শেখ হাসিনার অধীনে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত 3টি জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও তাদের শরিক দল বাদে বিএনপি ও জামাত সহ তাদের সমমনা রাজনৈতিক দল আপত্তি জানায়। বিএনপি, জামাত সহ তাদের জোটের রাজনৈতিক দলগুলো 2014, 18, 24 সালের নির্বাচনকে বিতর্কিত একতরফা আখ্যা দিয়ে সব ধরনের নির্বাচন থেকে বিরত থাকে। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারী পক্ষ সুজন। এতে শুনানিতে পক্ষভুক্ত হন বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার আপিল বিভাগের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর সব বিষয় বাতিল না করে কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে দেওয়া উচিত। এ সময় প্রধান বিচারপতি বলেন, রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না তিনি। শুনানির চূড়ান্ত পর্যায়ে এসে শেষ না করে 26 সালের 5 মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন। আদালতের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন রিটকারী আইনজীবী। তবে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এখনই কিছু বিষয়ে সমাধান দেয়া যেত। পঞ্চদশ সংশোধনীটা নানানভাবে ত্রুটিপূর্ণ, পদ্ধতিগতভাবে এটার অনেকগুলো ত্রুটি আছে। যেই প্রক্রিয়ায় সংশোধনীটা পাশ হয়েছে সেটা পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তুটাও দেখি, যে এই বিষয়বস্তুটা হলো একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। এই মুহূর্তে যেটা আদালতের সামনে ছিল সেটা তো আদালত আসলে দেখতে পারতেন, ওনাদের সেই ক্ষমতা ছিল, বিচারিক ক্ষমতা আছে তাদের। এই সাংবিধানিক সংশোধনীটা
সঠিকভাবে হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা এবং সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা এটা দেখার একান্ত ক্ষমতা তাদেরই আছে, অন্য কারণে। তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চায় বিএনপি। নির্বাচন এবং জুলাই চার্টারের বিষয়টাকে বিবেচনায় নিয়েই তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাটির শুনানি আমরা স্থগিত রাখব, এবং আদালত পরিষ্কারভাবে বলেছেন যে স্থগিত মানে কিন্তু নট সাইন ডাই। শুনানির শেষ সময়ে নাটকীয়ভাবে প্রধান বিচারপতি পঞ্চদশ সংশোধনীর আপিল শুনানি আগামী বছরের 5 মার্চ পর্যন্ত মুলতবি করেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। বর্তমান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষ সাবেক ভিসি মাকসুদ কামালকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভিসি মাকসুদ কামাল, ওবায়দুল কাদের সহ অভিযুক্তদের বিরুদ্ধে জবানবন্দি দিতে এসে কথা জানান তিনি। সাদিক কায়েম বলেন, সে সময় শহীদুল্লাহ হল সহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে, যার নির্দেশদাতা ছিলেন ভিসি মাকসুদ কামাল। খুনি হাসিনার নির্দেশে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। তেজগাঁও কলেজে ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে 2.5 ঘন্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় ফার্মগেট মোড়ের আশপাশের সড়কে। এতে ভোগান্তিতে পড়েন সড়কে যাতায়াতকারীরা। বিস্তারিত প্রতিবেদনে। তেজগাঁও কলেজের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার সকালে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, গত 6 ডিসেম্বর কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের এক নেতাকে বাধা দেয় হামলার শিকার হন নিহত সাকিবুল হাসান রানা। এরপর সরাদি হাসপাতালের আইসিইউতে 4 দিন ভর্তি থাকার পর গতকাল বুধবার রাতে মারা যান তিনি। এতেই ক্ষোভে ফেটে পড়েন কলেজটির শিক্ষার্থীরা, নামেন সড়ক অবরোধের মতো কর্মসূচিতে। ছাত্রদলের একজন তরুণ ছিলেন, তার দলবল নিয়ে এসে তাকে আঘাত করে তারপর সে আইসিইউতে হাসপাতালে 4 দিন ছিল। আমাদের আমাদের সর্বোচ্চ দাবিটা হচ্ছে আমরা পলিটিক্স মুক্ত একটা ক্যাম্পাস চাই। তেজগাঁও জোনের এডিসি বলছেন, হামলার শিকার হয় মামলা আগেই নিয়েছে পুলিশ। এখন আহত সাকিব মারা যাওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যা মামলা নেওয়া হবে। প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের শিক্ষার্থী প্রতিনিধি যারা এখানে আন্দোলন করেছিলেন, দাবি দেওয়া ছিল, আমাদের এসি তেজগাঁও আছে, ওসি সাহেব আছেন, তো ওসি সাহেব আছে, সবাই মিলে আমরা কথা বলেছি। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সমাধান হয়েছে, রাস্তাঘাট চলাচল হচ্ছে। এখন সকাল 10টা থেকে শুরু হওয়া এই অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে জরুরি পরিষেবার গাড়িও। 11:35 বাইরেছে পান্থপথ সিগন্যাল থেকে আমাদের ওই জায়গা বাসা, ওই জায়গা থেকে ফার্ম গেট এই পর্যন্ত আইতে আমাদের প্রায় 1 ঘন্টা প্লাস লাগে গেছে। এই দেশে যে আসে সে তার মতোই ভাবে, আমরা সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। পরে দুপুর 12:30টায় আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক হয় যান চলাচল। গেল শনিবার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সাকিব ছাড়াও আরও 3 জন গুরুতর আহত হন। চিকিৎসা নিতে তারাও ভর্তি হন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। 45 ফুট গভীরেও নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের সন্ধান মেলেনি। রাজশাহীর দানুরে উদ্ধার কার্যক্রমের প্রায় 24 ঘন্টা পার হয় চরম উৎকণ্ঠায় পরিবার সহ পুরো দেশ। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ বলছে, শিশুটির ক্ষতি এড়াতে সতর্কভাবে অভিযান চালানো হচ্ছে। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। এক উৎকণ্ঠায় ভরা সকাল, শত মানুষের অপেক্ষা আর ভারাক্রান্ত মন। অশ্রুসিক্ত নয়নে কেউ করে চলেছেন শিশু সাজিদের জন্য প্রার্থনা।
দশে থেকে দুয়া চাচ্ছি রে, উদ্ধার করে চাচ্ছি আপনার থেকে রে, দশে দুয়া করতে বলেছি রে। গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বুধবার রাতভর ৩৫ ফিট গভীর বড় গর্ত খুঁড়েন উদ্ধারকর্মীরা। সকালে সেই বড় গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করে ফায়ার সার্ভিস। তাতেও জানা সম্ভব হয়নি শিশুটির অবস্থান, ফলে এখনো চলছে খনন কাজ। এখানে একটু রিক্সের একটা বিষয় আছে, পাশে একটা পুকুর আছে, পুকুরের পানি যেন কোনো অবস্থাতেই আমরা এক্সকেভেটর দিয়ে যে গর্ত করতেছি সেটা যেন না আসে, সেই দিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। উদ্ধারকারীরা বলছেন নলকূপের গর্তের গভীরতা ১৫০ থেকে ৩০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকতে পারে। পর্যবেক্ষণ শেষে ৬০ ফিট পর্যন্ত খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১২ ইঞ্চি পাইপের যে গর্তটা আছে, ৬ ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক ৩০-৩৫ ফিটে যাওয়ার পরে আমাদের ৬ ইঞ্চি পাইপটার নিচে নামে নাই। সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছেন। ঢাকা থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের ডিজি। আর শিশু উদ্ধারে তৎপরতা আরও জোরদারের দাবি স্থানীয়দের। ছোট্ট একটা এক্সকেভেটর দিয়ে কাজ করতে করতে দেখা গেল যখন সম্ভব না, তখন আরেকটা 7 নিয়ে আসলো। 7 দিয়ে কাজ করার পর দেখছি 7 যখন কভার হচ্ছে না, তখন তারা 9 নিয়ে আসলো। এই 9টা যদি প্রথমে তারা নিয়ে আসতো তাহলে আমার কাজটা ত্বরান্বিত হতো। উদ্ধার অভিযান দেখতেছি, এটা তো আরো আধুনিক করা উচিত, এর আগেই এটা হওয়া উচিত ছিল, যেটা আমাদের ভাগ্য খুব খারাপ, এই পর্যন্ত উদ্ধার কাজ সফল হয়নি। এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে, কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে, যেখানে আপনার 52 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটা খুবই নর্মাল একটা বিষয়। বুধবার দুপুর ১টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার গ্রামের মাঠ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজিদ। পথে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। এরপর প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়, পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপরই উদ্ধার কাজে নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের 3টি ইউনিট। এখন রাজশাহী। ঘটনাস্থলে আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, একদিন পার হয়ে গেল এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং একই সাথে ৩৫ ফুট পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছে। আরো কত ফুট গর্ত খোঁড়া হবে এবং শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগতে পারে, কি বলছেন উদ্ধারকর্মীরা? রাত্রি আমি যে মাটির ঢিবিতে দাঁড়িয়েছি, সেই মাটির ঢিবিটি গতকালকে ঠিক এই সময়ে একটি সমতল এবং ধানের জমি ছিল, ক্ষেত ছিল। সেখানে আসলে গতকাল থেকে যেভাবে আসলে খনন কাজ করা হয়েছে, প্রায় এখন পর্যন্ত ৪৫ ফুট কিন্তু আসলে খনন কাজ শেষ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এখানে যারা খনন কাজটি করছেন তারা বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত শিশুটির অস্তিত্ব আসলে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন। অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ ধরে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম খানিকটা বিরতিতে আসলে থাকতে, তার আগ পর্যন্ত কিন্তু লাগাতার আসলে এই যে খনন কাজ সেটি আসলে চলছিল। এখানে প্রথমে বলে রাখি রাত্রি, যে ফায়ার সার্ভিস প্রথমে ধারণা করেছিল যে ৩৫ ফুট নিচের পরে আসলে তারা যে ক্যামেরা পাঠিয়েছিল সে ভেতরে, তারপরে সেখানে দেখা যাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে সেখানে খনন করার পরে, সেখানে সুড়ঙ্গ করার পরে, সেখানে যে গভীর নলকূপের সাথে যে সংযোগ করার পরে সেখানে কিন্তু আসলে শিশুটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো এখন পর্যন্ত তারা ধারণা করছেন, এখানে যারা খনন কাজের সাথে যুক্ত তারা বলছেন যে প্রায় ৬০ ফিট পর্যন্ত আসলে যাওয়ার পরে হয়তো এটির একটি ভালো ফলাফল আসতে পারে। আমরা ফায়ার সার্ভিসের কোনো কর্মীর কাছ থেকে শুনতে পেয়েছি যে তারা বলছেন বিকেল ৫টা নাগাদ তারা তাদের এই যে চেষ্টা সেটি অব্যাহত রাখবেন। অন্যদিকে রাত্রে আরও একটা বিষয়, সেটি হচ্ছে যে এখানে যেই ৫০ ফুট পর্যন্ত যেই আরও একটি সুড়ঙ্গ করে যে গভীর নলকূপটিতে দেখা হয়, সেখানেও কিন্তু শিশুর কোনো অস্তিত্ব আসলে পাওয়া যায়নি। এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন
যেহেতু আসলে সাধারণ মানুষের এই যে উদ্বেগ উৎকণ্ঠা তাদের আগ্রহ সকলেই আসলে এই শিশুর জন্য প্রার্থনা করছেন। দেশবাসীরা চাইছেন যে আসলে যে অবস্থায় হোক না কেন শিশুটি উদ্ধার করা হোক এবং ভালো মতো আসলে তাকে উদ্ধার করা হবে সেই প্রতিশ্রুতিও আসলে ফায়ার সার্ভিস দিচ্ছেন। সুতরাং এখন কিছুক্ষণ আগে থেকে আমরা দেখলাম এটির জায়গাটি প্রশস্ত করা হচ্ছে এবং এটি আরো বেশি খনন করা হবে। তো রাত্রে এই ছিল তানোর থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান, জানাচ্ছিলেন রাজশাহীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার তৎপরতার সবশেষ পরিস্থিতি। তুচ্ছ ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ খান খুন হয়েছেন। বুধবার বিকেলে স্থানীয় বিএনপি দুই নেতার বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ছুরিকাঘাতে গুরুতর আহত তাহমিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজন ও সহপাঠীরা। সুলাইমান ডালিমকে সঙ্গে নিয়ে হোসাইন জিয়াদের প্রতিবেদন। সংঘর্ষের সূত্রপাত মিরসরাইয়ের বারৈয়ারহাট বাজারে। বুধবার সন্ধ্যায় দোকানে বসা নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে ঘটনাস্থলে ছুরিকাহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাতেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শী ও তার বন্ধুরা জানান, তাহমিদ আন্দোলনের সময় মিরসরাই ও ফেনীতে সক্রিয় ছিলেন। মহিপালে গুলিবিদ্ধ হয় সে। এর আগেও বারৈয়ারহাটে একাধিকবার হামলা হওয়ায় তাকে সতর্ক করেন বন্ধুরা। তবে তাদের দাবি, বুধবার ঘটনা বিএনপির দলীয় কুন্দল নয়, স্থানীয় বিরোধ। 24 ঘন্টা হয়ে যাবে কিন্তু কোনো পদক্ষেপ কোনো কিছু নিচ্ছে না। মিরসরাই থানা বলেন, জোরারগঞ্জ থানা বলেন। কোরআনে হাফেজ তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্র। পরিবারের একমাত্র ছেলে তাহমিদ ছিল বাবা মায়ের শেষ ভরসা। বাবা আলমগীর পেশায় বাস চালক। এলাকায় কারো সাথেই বিরোধ ছিল না তার। খুনের ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর তার পরিবারকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি স্বজনদের। কে মারলো না মারলো এটা তো আমি চিনতেও পারতেছি না, আর কাকে ধরবো আমি। আমাদের জানের মালের যে কোনো কিছুর ক্ষয়ক্ষতি হলে কিন্তু এটার জন্য ওরা দায়ী থাকবে। আমরা ওদের ফাঁসি চাই যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সংঘর্ষ ও খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এলাকাবাসী। আমি নিশ্চিত করে আপনাকে বলছি, এটা বিএনপির কোন অন্তকন্তলের কারণে নিহত হয়নি। পুলিশ জানায়, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত চলছে। যে বা যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। যখন এই ঘটনা ঘটেছে সেই সময়কার সিসিটিভি ফুটেজ নিয়ে বিশ্লেষণ করছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের বক্তব্য নিচ্ছি। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। গত অক্টোবরে দলীয় কোন্দলে একই বাজারে খুন হয়েছিলেন আকবর নামে বিএনপির আরেক কর্মী। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জামালপুরের সরিষাবাড়িতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম লিপি আক্তার, আর তার স্বামী মহর আলী র্যাব 2-এর এসআই পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, রাত আনুমানিক 1টা থেকে 4টার মধ্যে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। এ সময় লিপি আক্তার বিষয়টি বুঝতে পারলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চোর। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। মাত্র 2000 টাকার চুরি নিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। হত্যার জন্য আগেই নিজের বাসা থেকে চাকুও সাথে নিয়ে যায় অভিযুক্ত আয়েশা আক্তার। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বাকিটা জানাচ্ছেন আরিফ হোসেন।
মোহাম্মদপুরে চাঞ্চল্যকর হত্যার পর অভিযুক্ত গৃহকর্মীর ছবি, পরিচয়পত্র তো কিছুই ছিল না পুলিশের হাতে। শুধু আয়েশা আক্তার নাম দিয়েই তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সামনে আসে মোহাম্মদপুর থানার একটি অভিযোগ, যেখানে অভিযুক্ত চলতি বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশা নামের একজন। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার, বরিশাল ও সর্বশেষ ঝালকাঠিতে অভিযান চালিয়ে আয়েশা ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার আগের দিন তাদের বাসা থেকে ২,০০০ টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়েশা। এ নিয়ে তাকে পুলিশে দিতে চাওয়ায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে সে। হত্যার জন্য বাসা থেকে চাকুও সাথে নিয়ে যায় অভিযুক্ত আয়েশা আক্তার। কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়েছিল গৃহকর্মী আয়েশা। এর আগে নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করে সে। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন, রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ চোর চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি, সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। আরিফ হোসেন, এখন, ঢাকা। সেনা সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সেনা সদস্যদের নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। সম্মেলনের শুরুতেই সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে জেলার শমশের নগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে ৫৩তম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। পরে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। এ সময় বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলের সরঞ্জাম, লোকবল প্রেরণ সহ ১,০০০ থেকে ১২০০ কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এছাড়া নতুনদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সেবা বন্ধ রাখার পাশাপাশি ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মকর্তা কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি, যা প্রণয়ন ও প্রকাশ না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা।
এবার দেশের বাইরের প্রসঙ্গ। ঘূর্ণিঝড় বাইরনের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভেসে গেছে গাজার শরণার্থী শিবিরের বেশিরভাগ অংশ। ঝড়ো বাতাস আর সারা রাতের বৃষ্টিতে ছিঁড়ে গেছে তাঁবুগুলো। প্রচণ্ড শীতের মধ্যে আকস্মিক বন্যার কবলে পড়েছে গাজাবাসী। নেই পর্যাপ্ত খাবার ও ত্রাণ সহায়তা। তাঁবুর ভেতরে পানি ও কাদার মধ্যে আটকে পড়েছেন বাসিন্দারা। ঘুমানোর জায়গাও নেই তাদের। গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিস শহরের শরণার্থী শিবির থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের সুযোগ হিসেবে $10 লাখ গোল্ড কার্ড ভিসা চালু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে গোল্ড কার্ডের আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। $10 লাখ বিনিময়ে একজন ব্যক্তি সরাসরি যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের সুযোগ পাবেন। ভিসা আবেদনের নতুন ওয়েবসাইটও চালু করা হয়েছে। যে কোনো কোম্পানি তাদের বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারবে এই প্যাকেজের আওতায়। ট্রাম্প জানান, এই প্রোগ্রাম গ্রিন কার্ডের মতো হলেও এতে সুবিধা অনেক বেশি। ট্রাম্পের দাবি, গোল্ড কার্ড ভিসার মাধ্যমে মার্কিন কোষাগার আরও ফুলে ফেঁপে উঠবে। শেষ করছি এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ধ্যা 6টায় নির্বাচন ও গণভোটের তফসিল। ঘোষণার 48 ঘন্টার মধ্যে পোস্টার সহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ ইসির। এবারের নির্বাচন সামনে এগিয়ে যাওয়ার কঠিন লড়াই বলছেন বিএনপি নেতারা। গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি নির্বাচনের পর। গত 16 মাসে আগের জঞ্জাল সরানো হয়েছে বললেন প্রধান বিচারপতি। তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে 2.5 ঘন্টা সড়ক অবরোধ। ফার্মগেট ও আশপাশের এলাকায় যানজটে ভোগান্তি। এবং 45 ফুট গভীরেও সন্ধান মেলেনি নলকূপের পরিত্যক্ত গর্তে পড়া শিশু সাজিদের। 23 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযান। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।